বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র। অধ্যায় হচ্ছে এখানে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা তোমাদের সাথে একটু কথা বলবো। অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে খুচরা নগদান বই। এই খুচরা নগদান বইটা হচ্ছে তোমাদের প্রায় পরীক্ষার মধ্যে কিন্তু সৃজনশীল প্রশ্ন হিসেবে সেট আপ হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নেব যে খুচরা নগদান বইটা আসলে কি। খুচরা বা ছোট ছোট খরচগুলোর হিসাব যে নগদান বইতে রাখা হয় তাকে খুচরা নগদান বই বলা হয়। আমাদের সাধারণত ছোট ছোট যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো একটা বইয়ের মধ্যে আমরা হিসাব রাখি, কিন্তু যখন বৃহৎ প্রতিষ্ঠান হয় তখন তার বিভিন্ন বিভাগের বিভিন্ন দপ্তরের হিসাবগুলো আলাদা আলাদাভাবে রাখা হয়, সাধারণত ছোট ছোট বই আকারে। সেই বইগুলোই হচ্ছে মূলত খুচরা নগদান বই। আর খুচরা নগদান বই প্রধান নগদান বইয়ের মতো একটা প্রাথমিক হিসাবের বই, অর্থাৎ খুচরা নগদান বইটা কি একটা প্রাথমিক হিসাব বই। তো এখানে আমরা একটু জেনে নিই যে খুচরা নগদান বইয়ের কিছু প্রকারভেদ আছে। খুচরা নগদান বই হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে সাধারণ খুচরা নগদান বই, একটা হচ্ছে বহুগড়া বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, তৃতীয়টি হচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। তো আমাদের পরীক্ষার মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি আসে, অর্থাৎ পরীক্ষার মধ্যে সবচেয়ে যেটা কমন সেটা হচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অগ্রদত্ত খুচরা নগদান বই নিয়ে। এই অগ্রদত্ত খুচরা নগদান বইটা হলো এমন একটা হিসাব পদ্ধতি যেখানে প্রধান কেশিয়ার হচ্ছে হিসাবের মূল যে কারিগর তিনি থাকেন, তার কাছ থেকে অন্যান্য কেশিয়াররা টাকা নিয়ে প্রয়োজন মাফিক কী করে থাকেন, খরচ করে থাকেন, এবং সেই খরচের হিসাবগুলো তারা প্রধান কেশিয়ারের নিকটই দিয়ে থাকেন, অর্থাৎ প্রধান কেশিয়ারের নিকট দায়বদ্ধ থাকেন। তো প্রধান কেশিয়ার সেই হিসাবগুলো পরবর্তীতে সংশোধন করে বিশ্লেষণ করে একটা বই তৈরি করেন, তার নামই হচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। তো আজকে আমরা হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে সরাসরি তোমাদের সাথে একটু আলোচনা করব, এবং সেই সৃজনশীল প্রশ্নের সাহায্যে আমরা খুচরা নগদান বই সম্পর্কে ধারণা লাভ করব। তো প্রথমে একটু খেয়াল করো, এখানে লেখা আছে মেসার্স জেনিফার ট্রেডার্স তার খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে সংরক্ষণ করেন। এখানে লেখা থাকবে যে কোন পদ্ধতিতে এটা আসবে। 2020 সালের এপ্রিল মাসে তার ব্যবসায় সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ। এখানে কি লেখা আছে? এপ্রিল 1, খুচরা নগদ উদ্বৃত্ত 150 টাকা, অর্থাৎ আমাদের এখানে ব্যালেন্স হিসেবে ছিল হচ্ছে 150 টাকা। প্রধান কেশিয়ারের থেকে প্রাপ্তি হচ্ছে 650 টাকা। এপ্রিল মাসের 2 তারিখ প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ 850 টাকা। এপ্রিল মাসের 5 তারিখ কাগজ ক্রয় হচ্ছে 60 টাকা। এপ্রিল 8 তারিখ রিক্সা ভাড়া 40 টাকা। 9 তারিখে বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় 1800 টাকা। এপ্রিল 10 ইন্টারনেট ব্যয় হচ্ছে 120 টাকা। এপ্রিল 12 বাস ভাড়া প্রদান হচ্ছে 50 টাকা। এপ্রিল 14 পুরাতন খবরের কাগজ বিক্রয় হচ্ছে কত? 90 টাকা। এপ্রিল 18 ডাক খরচ প্রদান 30 টাকা। এপ্রিল 22 মণিহারি খরচ প্রদান 40 টাকা। এপ্রিল 27 পুরাতন আসবাবপত্র বিক্রয় হচ্ছে 350 টাকা। এপ্রিল 29 পিয়নকে বকশিস প্রদান 50 টাকা। তো এই লেনদেনগুলো আমাদের এখানে ছিল। তো এরই আলোকে আমাদের করণীয় কিছু লিখে দিছে যে খুচরা নগদান বহির্ভূত লেনদেনগুলো চিহ্নিত করো, অর্থাৎ যেগুলো খুচরা নগদান অন্তর্ভুক্ত হয় না সেগুলো চিহ্নিত করতে হবে। একটি অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি করো। গ নম্বরে বলছি অগ্রদত্ত ব্যয়সমূহের জন্য সংশ্লিষ্ট খতিয়ান হিসাবসমূহ প্রস্তুত করো। তো এটাই ছিল আমাদের প্রশ্ন। তো আমরা হচ্ছে প্রশ্নের সমাধানগুলো একটু দেখব। প্রথমে বলছে যে খুচরা নগদান বহির্ভূত যে লেনদেনগুলো আছে সেগুলো, খুচরা নগদান বহির্ভূত লেনদেনের মধ্যে স্থায়ী সম্পদ যে ক্রয় বিক্রয় সংক্রান্ত আছে, বিনামূল্যে যদি আমরা পণ্য বিতরণ করে থাকি সেই সমস্ত খরচগুলো এখানে যায়। তো এখানে প্রথমেই আমাদের এপ্রিল মাসের এভাবে একটা ছক কাটতে হবে, তারিখ, বিবরণ, টাকা। এপ্রিলের 2 তারিখে একটা লেনদেন ছিল আমাদের যে প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ 850 টাকা, এটা হচ্ছে খুচরা নগদানে অন্তর্ভুক্ত হবে না। তৃতীয়ত এখানে 9 তারিখে বলা ছিল বাকিতে অফিস সরঞ্জাম ক্রয়, যেহেতু এটা নগদান বই অতএব এখানে এটা আসার প্রশ্নই ওঠে না।
এটা হচ্ছে 1800 টাকা। এপ্রিল মাসের 14 তারিখ পুরাতন খবরের কাগজ বিক্রয় করে আয় হয়েছে 90 টাকা, সেটাও আসবে না। এপ্রিলের 27 তারিখ পুরাতন আসবাবপত্র বিক্রয় হচ্ছে 350 টাকা, এই হিসাবটাও এখানে ধার্য হয় না। অর্থাৎ এই 4টে আইটেম হচ্ছে সৃজনশীল প্রশ্ন থেকে খুচরা নগদানে আসবে না, অর্থাৎ এগুলো হচ্ছে খুচরা নগদান বহির্ভূত লেনদেন। এরপরে খ নম্বরে যেটা বলছিল প্রশ্নটা কি দেখো একটু, যে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি করে। একটা খুচরা নগদান বইয়ের ছকটা আমরা সরাসরি আজকে একটু দেখব, যে ছকের আকারটা কীরকম হয়। এখানে থাকে হচ্ছে প্রাপ্ত টাকা, এরপরে থাকে হচ্ছে তারিখের গড়। এই প্রাপ্ত টাকার মধ্যে হচ্ছে প্রধান কেশিয়ারের নিকট থেকে যা পাওয়া যায় সেগুলো, অথবা ব্যালেন্স বিডি যদি থাকে অর্থাৎ পূর্ব থেকে যদি উদ্বৃত্ত থাকে সেটা যায়। তারিখের গড়, এখানে সমস্ত তারিখগুলো লিখতে হবে। এরপরে বিবরণ অর্থাৎ তারিখের ক্রমানুসারে কী কী ঘটনা ঘটেছে সেগুলো এখানে লিখতে হবে। এখানে ভাউচার নং, এটা হচ্ছে মোট টাকা অর্থাৎ এই লেনদেনের প্রধান কেশিয়ারের কাছ থেকে নিয়ে খুচরা কেশিয়াররা যত খরচ করবে এখানে যাবে। এরপরে বিভিন্ন প্রকার খুচরা খরচের বিশ্লেষণ এখানে করতে হবে। এখানে টাকার গড় কম বেশি হতে পারে প্রয়োজন ভেদে, অর্থাৎ সৃজনশীল প্রশ্নের যে তথ্যভেদে এখানে টাকার গড় কী হতে পারে, কম বেশি হতে পারে। যেমন প্রথমটা আছে মণিহারি, এরপরে যাতায়াত, ডাক উতার, আর একটা আছে বিবিধ। এই বিবিধের গড়ে হচ্ছে 3টে আইটেমের বাইরে যা আছে এগুলো যায়। তো প্রথমে হচ্ছে যে নিয়মটা আমাদের মনে রাখতে হবে, ব্যালেন্স যদি উদ্বৃত্ত থাকে অথবা প্রধান কেশিয়ারের নিকট থেকে পাওয়া যায় সেটা মূলত হচ্ছে প্রাপ্তির ঘরে বসে। তো আমাদের 1 তারিখে একটা লেনদেন ছিল, একটু লক্ষ্য করে আসি আমরা, যে খুচরা নগদ উদ্বৃত্ত ছিল 150 টাকা, প্রধান কেশিয়ার থেকে প্রাপ্তি ছিল 650 টাকা। এটাকে মূলত হচ্ছে যারা খুচরা কেশিয়ার তারা কিন্তু এটা পেয়েছিল। এই কারণে 2020 এপ্রিল 1 ব্যালেন্স বিডি এখানে যাবে 150 টাকা। এরপরে এপ্রিল 1 তারিখে নগদান হিসাব অর্থাৎ প্রধান কেশিয়ারের নিকট থেকে যে টাকা পাওনা ছিল সেই টাকাটা এখানে যাবে 650 টাকা নামে। অর্থাৎ দুইটা হচ্ছে আমাদের প্রাপ্তির ঘরে যাবে, যেটা ব্যালেন্স ছিল সেটা, আর প্রধান কেশিয়ারের নিকট থেকে যেটা পাওনা ছিল সেটা এখানে যাবে। এরপরে লেনদেনগুলো কিন্তু আমাদের মোটামুটি মনে আছে, অথবা এখানে আমাদের হিন্টস দেওয়াই আছে। এপ্রিল মাসের 5 তারিখে একটা লেনদেন হয়েছিল, যে কাগজ ক্রয় হচ্ছে 60 টাকা। কাগজ যখন ক্রয় করছি আমরা বলেছিলাম যে যত খরচ আছে এই মোটের ঘরে যাবে এখানে, তারপরে এই তার আচার চরিত্র অনুযায়ী সেগুলো কোথায় কোথায় ভাগ হয়ে যাবে বৈশিষ্ট্য অনুযায়ী। এই কাগজ ক্রয়টা হলো মণিহারি টাইপের আইটেম, অর্থাৎ এখানে এই টাকাটা মোটের ঘরে তো যাবেই, এরপরে যাবে হচ্ছে মণিহারির ঘরে। এরপরে 8 তারিখের একটা লেনদেন ছিল আমাদের, রিক্সা ভাড়া প্রদান করা হলো 40 টাকা। এই রিক্সা ভাড়া তো আমাদের মোটের ঘরে যাবে, আর রিক্সা ভাড়া যেহেতু রিক্সা ভাড়া, বাস ভাড়া, নৌ ভাড়া, ঘোড়ার গাড়ির ভাড়া, সেগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের যাতায়াতের মধ্যে যাবে, অর্থাৎ এই টাকাটা মোটের ঘরে যাবে আর যাতায়াতের ঘরে যাবে। এরপরে এপ্রিল মাসের 10 তারিখ একটা লেনদেন ছিল, যে ইন্টারনেট ব্যয় হচ্ছে অর্থাৎ ইন্টারনেট বিল প্রদান করা হয়েছিল 120 টাকা। তো 120 টাকা কিন্তু এখানে যাবে, এবং সাথে সাথে আইটেমটা কোথায় যাবে, ডাক এবং তারের মধ্যে যাবে। স্ট্যাম্প খরচ, ডাক ও তার খরচ, তারপরে হচ্ছে ইন্টারনেট বিল, ডিশ বিল, এগুলো সাধারণত আমাদের ডাক ও তারের ঘরে যায়, এই কারণে ডাক ও তারের আইটেমে গেছে। এরপরটা হচ্ছে বাস ভাড়া। আমাদের বাস ভাড়ার যে আইটেমটা আছে সেটা মোটের ঘরে যাবে এবং হচ্ছে যাতায়াতের ঘরে যাবে। এরপরেরটা ছিল হচ্ছে এপ্রিলের 18 তারিখ ডাক খরচ, সরাসরি লেখায় আছে এখানে ডাক খরচ, এটা মোটের ঘরে যাবে এবং ডাক ও তারের ঘরে যাবে। এপ্রিলের 22 মণিহারি খরচ, এখানে মণিহারি নামে যেহেতু একটা টাকার কলাম আছে সেখানে যাবে এবং মোটের ঘরে যাবে। এপ্রিলের 29 তারিখ এখানে লেখা ছিল পিয়নকে বকশিস প্রদান 50 টাকা। বকশিসের এখানে যেহেতু কোনো টাকার কলাম নেই, এটা অন্যান্যের ঘরে যাবে এবং মোটের ঘরে তো মাস্ট বি যাবে এটা। তো এখানে আমরা এই মোটের ঘরটা যোগ করে দেখলাম যে আমাদের যোগফলটা হয়েছে কত, 390 টাকা। বাট প্রাপ্তির ঘরে আমাদের টাকা ছিল কত, 800 টাকা। যোগফল কত ছিল, 800 টাকা। আমাদের কিন্তু দুই পাশের টাকা কি হতে হবে, সমান হতে হবে। তো এখানে 390 টাকা হয়েছে এখানকার যোগফল, এখানকার যোগফল ছিল কত, 800 টাকা। তো 390 টাকা এবং 800 টাকার যেটা ডিফারেন্স ফিগার অর্থাৎ পার্থক্য, এটাই হচ্ছে মাস শেষে আমাদের এখানে পোস্টিং দিতে হবে। 800 টাকা এবং 390 টাকার পার্থক্য হচ্ছে 410 টাকা, এটা হচ্ছে ব্যালেন্স কি, সিডি। তো এখানে যোগফল কত হলো, 800 টাকা হয়ে গেল। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে সময়ের শেষে এটা হয় ব্যালেন্স সিডিটা, পরবর্তী মাসে অথবা পরবর্তী সপ্তাহে এটা কিন্তু ব্যালেন্স বিডি নামে হয়। আরেকটা কথা বলে রাখি, খুচরা নগদান সাধারণত 1 সপ্তাহ 15 দিন অর্থাৎ এক পাক্ষিক অথবা 1 মাসের জন্য নির্ধারণ করা হয়, এটা দীর্ঘমেয়াদের জন্য হিসাবটা করা হয় না। তো যেহেতু এপ্রিলের 30 তারিখ হিসাবটা শেষ হয়ে গেছে,
তো মে মাসের 1 তারিখে এটা কিন্তু এই পাশে চলে আসবে ব্যালেন্স বিডি নামে। ব্যালেন্স বিডি কত? 410 টাকা, এবং এই নগদান হিসাব যেটা যোগফল হয়েছিল সেটা কত ছিল? 390 টাকা। এর পরবর্তীতে কী করতে হবে? প্রতিটি কলামকে যোগ করে দিতে হবে। এখানে মণিহারির কলাম যোগ করে হয় 100 টাকা, যাতায়াত যোগ করে হয়েছে 90 টাকা, ডাক ও তার হয়েছে 150 টাকা, এবং বিবিধ হয়েছে 50 টাকা। এরপরে আমাদের ছকের ফরম্যাট অনুযায়ী এখানে প্রতি ঘরে লিখতে হবে খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা। এটাই হচ্ছে আমাদের খুচরা নগদান বইয়ের একটা সৃজনশীল প্রশ্নের সমাধান। এরপরে আমাদের গ নাম্বার যে জিনিসটা চেয়েছে সেটা হলো, একটু লক্ষ্য করো, অগ্রদত্ত ব্যয়সমূহের জন্য সংশ্লিষ্ট খতিয়ান হিসাবসমূহ প্রস্তুত করো। এখানে অগ্রদত্ত ব্যয়ের আইটেম কিন্তু কয়েকটা হয়েছে, 4টা। একটা হচ্ছে মণিহারি, একটা যাতায়াত, একটা ডাকোতা, আর একটা হচ্ছে বিবিধ। এদের জন্য আমাদের কি করতে হবে? খতিয়ান তৈরি করতে হবে। খতিয়ানের আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে জাবেদাটা আসলে কি হবে। এই খুচরা নগদানের কিন্তু একটা জাবেদা হয়, সেটা হলো যে খরচটা হয়েছে সেই খরচটা ডেবিট হয়, এবং খুচরা নগদান হিসাবটা কিন্তু ক্রেডিট হয়। যেমন মণিহারির ক্ষেত্রে যদি আমরা বলি, জাবেদা হবে কি? মণিহারি হিসাব ডেবিট আর খুচরা নগদান হিসাব ক্রেডিট। তো তারই আলোকে আমরা একটা খতিয়ান এখন দেখব। 4টি খতিয়ান হবে, যেহেতু 4টি কলাম আছে খরচের করে। প্রথমে মণিহারি খতিয়ানের জের ছক, একটা ছক কেটেছি আমরা, যে তারিখ, হিসাবের নাম, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্তের করে ডেবিট এবং ক্রেডিট। তো আমাদের কিন্তু খতিয়ান জাবেদাটা মনে আছে যে মণিহারি হিসাব ডেবিট আর খুচরা নগদান হিসাব ক্রেডিট। আমরা মণিহারির খতিয়ান কিন্তু করতেছি, এখানে লিখতে হবে মণিহারি হিসাব। তো জাবেদায় মণিহারি ডেবিট ছিল, তার ক্রেডিট আইটেম ছিল খুচরা নগদান হিসাব। এখানে এপ্রিল মাসের 30 তারিখ, অর্থাৎ মাস শেষে লিখতে হবে এটা, তারিখটা। খুচরা নগদান হিসাব লিখতে হবে। যোগফলটা ছিল কত? 100 টাকা। এখানে কিন্তু যোগফলটা কত ছিল? মণিহারির গড়ের 100 টাকা ছিল, সেই 100 টাকা এখানে ডেবিট পাশে বসবে, এবং উদ্বৃত্তের গড়ও কিন্তু ডেবিট পাশে বসবে। এরপরে যারা যাতায়াত, সেম কাজ করতে হবে আমাদের, সেম জাবেদা, যাতায়াত খরচ হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব কি লিখতে হবে? ক্রেডিট লিখতে হবে। তো এখানে যাতায়াতের যোগফল ছিল 90 টাকা, এবং উদ্বৃত্তের গড়ও 90 টাকা হবে। প্রতিটি আইটেমকে এইভাবে কি করতে হবে? আমাদের যেহেতু খরচ পাশে কয়টা আইটেম ছিল? 4টি কলাম ছিল, এই 4টি কলামের জন্য আলাদা আলাদা খতিয়ান এইভাবে টাকাগুলো বসিয়ে দিতে হবে। অর্থাৎ খতিয়ানটা খুবই ইজি এখানে খুচরা নগদানের জন্য। তো আমরা আশা করব যে তোমরা এই সৃজনশীল প্রশ্নটি বুঝতে পেরেছ। পরবর্তীতে খুচরা নগদান নিয়ে আমরা আরও কিছু কথা বলার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।